আর ঈদের খবরের দিকে এই মুহূর্তে নজর রাখবো। হিন্দু ভোটকে এক করতে ঈদের কর্মসূচি পালন করতে ব্যর্থ হয়েছে বিজেপি। সংখ্যালঘু ভোট টানতে সৌগাত কি মোদি এই কর্মসূচি নিয়ে হয়েছিল বিজেপির তরফ থেকে, কিন্তু নেতৃত্বের দুর্বলতাতেই কি সেই কর্মসূচি পালনে ব্যর্থ হলো রাজ্য বিজেপি? সেই প্রশ্নই কিন্তু ইতিমধ্যেই উঠতে শুরু করেছে দলেরই অন্দরে, যেখানে দেশ জুড়ে এই সৌগাতে মোদি কর্মসূচি পালন করা হচ্ছে বিজেপির তরফ থেকে, কিন্তু পশ্চিম বাংলায় এই রাজ্যে সেই ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে না। বিজেপি নেতৃত্বরা তারা এই কর্মসূচি পালন করছেন না নাকি করতে পারছেন না, সেই প্রশ্নই কিন্তু এই মুহূর্তে উঠছে। আমরা এই নিয়েই কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি নিউজরুম থেকে রয়েছেন বিশেষ প্রতিনিধি অঞ্জন দা। ঠিক কি কারণে যখন এই কর্মসূচি গোটা দেশ জুড়ে পালন করছে বিজেপি, পশ্চিম বাংলায় বিজেপির ক্ষেত্রে সেটা দেখা যাচ্ছে না কেন? দেখা যাবে কি করে? কেন্দ্রীয় নেতৃত্ব 15ই মার্চ নির্দেশ দিয়েছিলেন সমস্ত রাজ্যেই সংখ্যালঘুদের এই কর্মসূচি পালন করতে হবে। উদ্দেশ্য হচ্ছে যে সংখ্যালঘু ভোট ক্রমশ সরে যাচ্ছে মোদি থেকে, কিন্তু এই রাজ্যেও তো সংখ্যালঘু ভোটকে সরিয়ে দেওয়া হচ্ছে, কারণ বিজেপির এই রাজ্য নেতৃত্ব এখন মনে করে যে হিন্দুত্ব ভোট যদি এক করা যায় তবেই 2026-এ তারা ক্ষমতায় আসবে। ফলে হিন্দু হিন্দু ভাই ভাই এই স্লোগান নিয়ে তারা রাস্তায় নেমেছে। তারা মনে করছেন যে সংখ্যালঘুদের কাছে যাওয়ার দরকার নেই, সেই কারণে সংখ্যালঘু এলাকায় বুথ সভাপতি কার্যত তুলে দেওয়া হয়েছে, বলা হয়েছে দরকার নেই। অর্থাৎ সংখ্যালঘু ভোটকে বাদ দিয়েই এ রাজ্যে বিজেপি ক্ষমতায় চলে আসবে, এইটা নিয়েই বিজেপির রাজ্য নেতৃত্ব এগোচ্ছে। সেখানে দাঁড়িয়ে এই কর্মসূচি কোন মুখে তারা পালন করতে যাবে? ফলে আমরা যতদূর জানতে পেরেছি যে বিজেপির যে সংখ্যালঘু মোর্চা আছে তারা একজন দুজন এই কর্মসূচি করবার চেষ্টা করেছে স্থানীয়ভাবে, কিন্তু গোটা রাজ্য জুড়ে সর্বভারতীয় রাজ্যের সভাপতি, বিজেপির রাজ্যের বিরোধী দলনেতা, বিধায়ক, সাংসদ তাদের কিন্তু দেখা যায়নি যে এই কর্মসূচি পালন করার জন্য। কারণ তারা অনেকেই মনে করছেন যে যেহেতু দল হিন্দুত্ব করে রাস্তায় নেমে পড়েছে, যেহেতু দল মনে করছে যে সংখ্যালঘু এলাকায় বুথ কমিটির দরকার নেই, যেহেতু প্রধান বিরোধী দলনেতা স্লোগান তুলে দিচ্ছেন যে হিন্দু ভোটকে এক করো, এটাই 26-এ আমরা তাহলেই ক্ষমতায় আসবো, সেখানে তারা কি করে সংখ্যালঘু মানুষের কাছে গিয়ে কি বলবেন, কিভাবে দেবেন? এরকম হতে পারে হয়তো সংখ্যালঘু মানুষ তাদের কাছে এলো না, ফলে একটা লজ্জাজনক পরিস্থিতির সৃষ্টি হয়ে যাবে। সেই কারণেই বোধহয় বিজেপি নেতৃত্ব বা বিজেপির নেতারা এই কর্মসূচি থেকে নিজেদের অনেকটা সরিয়ে নিলেন। সংখ্যালঘু মোর্চা চেষ্টা করেছেন স্থানীয়ভাবে দু এক জায়গায় করতে, কিন্তু ব্যাপকভাবে করার যে কর্মসূচি বিহারে হচ্ছে, যে কর্মসূচি উত্তরপ্রদেশে হচ্ছে, মহারাষ্ট্র হচ্ছে, সেই কর্মসূচিতে এবার পশ্চিমবঙ্গ নেই বলা যেতে পারে। বেশ, আমাদের সঙ্গে থাকুন আপনি, বিশেষ প্রতিনিধি অঞ্জন দা এই মুহূর্তে আমাদের সঙ্গে নিউজরুম থেকে রয়েছেন। অর্থাৎ কোথাও গিয়ে এই প্রশ্নই তাহলে উঠতে শুরু করেছে, যেখানে হিন্দু ভোট একত্রিতকরণের লক্ষ্যই এই মুহূর্তে রয়েছে 26-এর বিধানসভা নির্বাচনের আগে বিজেপির, সেক্ষেত্রে সংখ্যালঘু ভোটের এই মুহূর্তে তাদের দরকার নেই এমনটা কিন্তু তারা মনে করছিলেন, যার কারণেই এই যে কর্মসূচি ঈদ উপলক্ষে গোটা দেশ জুড়ে বিজেপির তরফ থেকে নেওয়া হয়েছে, তা এ রাজ্যে সেই ছবিটা দেখা যাচ্ছে। অন্যদিকে বিজেপির সর্বভারতীয় সভাপতি কে হবেন তা নিয়ে বৈঠক রয়েছে আগামী 10ই এপ্রিল। বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা তার উপস্থিত থাকবেন এই বৈঠকে। আগামী 10ই এপ্রিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বৈঠক হতে চলেছে, যেখানে বিজেপির সর্বভারতীয় সভাপতি কে হবেন সেই বিষয় নিয়ে এই বৈঠক হতে চলেছে 10ই এপ্রিল। আমরা এই নিয়েই কথা বলবো, বা এই বৈঠক সম্পর্কে এখনো কি জানা যাচ্ছে। সরাসরি নিউজরুম থেকে আমাদের সঙ্গে রয়েছেন বিশেষ প্রতিনিধি অঞ্জন দা। এই যে বৈঠক হতে চলেছে, কারা কারা উপস্থিত থাকবেন বৈঠকে, কি জানা যাচ্ছে এখন? এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে 10ই এপ্রিল বিজেপির বৈঠক ডাকা হয়েছে। সব রাজ্যের ইলেকশনের যারা ইনচার্জ আছেন তারা, কেন্দ্রীয়ভাবে যারা ইনচার্জ আছেন তারা, সব রাজ্যের যেখানে তারা ক্ষমতায় আছেন সেই রাজ্যের মুখ্যমন্ত্রী, ক্ষমতায় নেই সেই রাজ্যের জেলা সভাপতিদের ডাকা হয়েছে। কেন ডাকা হলো? স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে। আমরা সবাই জানি, গোটা দেশ জানে যে বিজেপি সর্বভারতীয় সভাপতি নাম চূড়ান্ত করতে পারছে না, কারণ বিজেপির নেতৃত্ব যে নাম নির্বাচন করছেন বা ভাবছেন সেই নাম আরএসএসের পছন্দ হচ্ছে না। আরএসএস যেই নাম দিচ্ছে সেই নাম বিজেপির নেতৃত্ব মানে নরেন্দ্র মোদী, অমিত শাহ বা নাড্ডার পছন্দ হচ্ছে না। ফলে এই নিয়ে একটা তীব্র বাদানুবাদ বা বিতর্ক চলছিল। সম্প্রতি নরেন্দ্র মোদী আরএসএসের
ভবনে গেছিলেন নাগপুরে, সেখানে মোহন ভাগবতের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন। শুধু সর্বভারতীয় সভাপতি নয়, সরকারের কাজকর্মের বিষয়, বিজেপি নেতৃত্বের কাজকর্মের বিষয় আরএসএসের বেশ কিছু ক্ষোভ ছিল, তা আমরা জানতে পেরেছিলাম। 2024-এর নির্বাচনের ফলাফল বেরিয়ে যাওয়ার পর প্রকাশ্যে সমালোচনা করেছিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। এই সবটা নিয়েই একটা বৈঠক হয়। সেই বৈঠকে সম্ভবত কোনো নাম একটা চূড়ান্ত হয়েছে, সেই নামই 10ই এপ্রিল বৈঠকে প্লেস করা হবে। কারোর কোনো বক্তব্য থাকলে সেটা শোনা হবে। যদি যে নাম প্লেস করা হবে বলে আমরা জানতে পাচ্ছি, সেই নাম যদি চূড়ান্ত শিলমোহর হয়, তাহলে বিজেপির নিয়ম অনুসারে তিনি নমিনেশন ফাইল করবেন, করে আরেকটি অনুষ্ঠান হবে বিজেপির, সেখানে তারা পাশ করিয়ে সেইখানে সর্বভারতীয় সভাপতি নির্বাচন হবে। কিন্তু একটা সরকার চলছে 2014 সাল থেকে, যেখানে নরেন্দ্র মোদী একা 3বারের জন্য প্রধানমন্ত্রী হলেন, সেই দলের একটা সভাপতি নির্বাচন করতে গিয়ে কিন্তু হিমশিম খাচ্ছে বিজেপি। প্রায় 8 মাস হয়ে গেল এই সভাপতি পদে এক ফাঁকা বলতে পারেন। জেপি নাড্ডা চালাচ্ছেন, তিনি মন্ত্রী হয়ে গেছেন, কিন্তু ঠেকা দিচ্ছেন। কিন্তু বিজেপির মতন একটা সাংগঠনিক দল যার পেছনে আরএসএস আছে, তাদের এই চরম ঘটনা নিঃসন্দেহে গোটা দেশের কাছে কিন্তু তাদের ভাবমূর্তি নষ্ট করছে, এটা বলা যেতে পারে। ধন্যবাদ আপনাকে। এতক্ষণ সরাসরি নিউজ রুম থেকে আমাদের সঙ্গে ছিলেন বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। আর এই মুহূর্তে যে খবর দেব দান্তেওয়াড়াতে, সেখানে ফের মাওবাদী দমন অভিযান চালানো হয়েছে। বাহিনীর হাতে জখম হয়েছে মাওবাদী রেণুকা ওরফে বানু। রেণুকার মাথার দাম 25 লক্ষ টাকা ঘোষণা করেছিল সরকার। ইনসস রাইফেল সহ বিস্ফোরক ও হাতিয়ার বাজেয়াপ্ত করেছে বাহিনী। আমরা এই নিয়েই কথা বলেছিলাম আমাদের ডেপুটি এডিটর মৌপিয়া নন্দীর সঙ্গে, তিনি ঠিক কি জানিয়েছেন শুনব। जिला दंतेवाड़ा एवं बीजापुर की सीमावर्ती बेलनार एकेली के सरहदी जंगलों में জানিয়ে রাখছি যে এই যে আজকের যে মাওবাদী বিরোধী অভিযান হয়েছে, সেখানে রেণুকা ওরফে বানু এনকাউন্টারে তার মৃত্যু হয়েছে। শুধু জখম হয়নি, তার মৃত্যু হয়েছে। এবং এই রেণুকা মাওবাদী মহলে কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা নাম, এবং তার মাথার দাম ধার্য করা হয়েছিল 25 লক্ষ টাকা। এবং যে ইনসাস রাইফেল এবং অন্য অস্ত্রশস্ত্র গোলা বারুদ, সেটা উদ্ধার করা হয়েছে থেকে। এবং যেটা আমরা দেখতে পাচ্ছি, শুধুমাত্র এই 2025-এ উপর্যুপুরি আজকে 2025-এর প্রথম 3টে মাস পার হলো, এবং আমরা দেখেছি যে অমিত শাহ পরশুদিনও মনে করিয়ে দিয়েছেন, পরশুদিন যখন এনকাউন্টারে 17 জন মাওবাদীর মৃত্যু হয়, এক্স স্যান্ডেলে পোস্ট করে মনে করিয়ে দিয়েছিলেন যে 2026-এর 31শে মার্চ তার মধ্যে নক্সাল মুক্ত ভারতের কথা তারা যেতে চলেছেন, সে টার্গেট তারা সেট করেছেন। এই 2025-এর প্রথম 3 মাসে 119 জন মাওবাদী তাদের মৃত্যু হয়েছে এনকাউন্টারে। এবং এই রেণুকা ওরফে বানু, যে আরো কয়েকটি নামে সে পরিচিত, চৈতি ওরফে সরস্বতী, এরকম নানা নামে সে পরিচিত এই রেণুকা। এবং এই ওয়ারাঙ্গল কমিটি যে আছে, সেখানে ওয়ারাঙ্গলে তার বাড়ি, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে দণ্ডকারণ্য স্পেশাল জোনাল কমিটির যে প্রেস টিম, অর্থাৎ মাওবাদীদের নানা বিবৃতি বিজ্ঞপ্তি তরফ, তার গুরুত্বপূর্ণ পদে ছিল এই রেণুকা ওরফে বানু। আপনারা শুনলেন আমাদের ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী, তিনি ঠিক কি জানিয়েছেন এই বিষয়ে। এরপর আপনাদেরকে শোনাবো বস্তারের আইজি, তিনি কি বলেছেন এই অভিযান নিয়ে। जिला दंतेवाड़ा एवं बीजापुर की सीमावर्ती बेलनार एकेली के सरहदी जंगलों में प्रतिबंधित एवं गैर कानूनी सीपी मोदी संगठन कैडर्स की उपस्थिति के आसूचना के आधार पर दंतेवाड़ा डीआरजी टीम अभियान के लिए रवाना हुई। अभियान के दौरान आज दिनांक 31 मार्च को प्रातः 9 बजे से लेकर अनेक बार माओवादी एवं सुरक्षा बल के बीच में मुठभेड़ हुई। मुठभेड़ के उपरांत इलाका के सर्चिंग में एक महिला माओवादी कैडर का डेड बॉडी, एक इंसास राइफल एवं अन्य एक्सप्लोजिव मटेरियल और दैनिक उपयोग सामग्री मुठभेड़ स्थल से बरामद हुई।
मुठभेड़ में मारा गया महिला माओवादी कैडर का शनाख्ती DKZC मेंबर रेणुका उर्फ बानू, जिसके ऊपर 25 लाख इनाम घोषित है। मूलतः तेलंगाना राज्य के जनगांव इलाका के रहने वाला इस महिला माओवादी कैडर विगत कई वर्षों से दंडकारण्य स्पेशल जोन कमेटी एवं सेंट्रल रीजनल ब्यूरो का प्रेस यूनिट के प्रभारी के रूप में सक्रिय थी। विगत 15 महीने में 350 से अधिक माओवादी कैडर का डेड बॉडी अलग अलग मुठभेड़ के पश्चात रिकवर हुई है। आने वाले समय में माओवादी कैडर के पास हिंसा त्याग कर आत्मसमर्पण करने के अलावा उनके पास और कोई शेष विकल्प नहीं बचा, अन्यथा उनका काफी गंभीर परिणाम को भुगतना पड़ जाएगा। অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স নেই, এই অজুহাতেই হচ্ছে ফাইন। গরিবদের ঘাড় ভেঙে কোটি কোটি টাকা আদায় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের। 2018 থেকে 21,000 কোটি টাকা আদায় করেছে ব্যাংকগুলো। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পাশাপাশি 5টি বেসরকারি ব্যাংকও ঘাড় ভাঙছে গ্রাহকদের। অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স নেই, এই অভিযোগেই করা হচ্ছে ফাইন। আমরা এই নেই কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে নিউজরুম থেকে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, কি বিষয়? দেখো, ব্যাংকগুলো রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সবকটা ব্যাংক এবং 5টা বড় বেসরকারি ব্যাংকের ব্যাপারে এই প্রতিবেদন আমরা প্রস্তুত করেছি। এখানে দেখা যাচ্ছে প্রকৃতপক্ষে লুটপাট চলছে। আমাদের প্রত্যেক দিনের অভিজ্ঞতায় আমরা জানি যে হঠাৎ ব্যাংকের পাসবই আপডেট করতে গেলে জানা যায় যে অমুক বাবদ ফি কাটা হয়েছে এত টাকা, কখনো 70 টাকা, কখনো 50 টাকা, কখনো 20 টাকা SMS চার্জেস নেওয়া হয়েছে, কখনো বা 5 বারের জায়গায় 6 বার ATM ব্যবহার করা হয়ে গেছে, তার জন্য এত টাকা। আবার ATM থেকে টাকা না তুলে বা টাকা জমা না দিয়ে কেবলমাত্র ব্যালেন্স চেক করলেও সেটা একবার ATM ব্যবহারের মতো হয়ে গেল। এবং সবথেকে বড় কথা হচ্ছে ন্যূনতম ব্যালেন্স, মিনিমাম ব্যালেন্স, এটা এক এক ব্যাংকের ক্ষেত্রে এক এক রকম। কোথাও 2000 টাকা, কোথাও 5000, 6000 টাকা মিনিমাম ব্যালেন্স রাখতে হবে। যদি একবার সেই মিনিমাম ব্যালেন্স থেকে 50 টাকাও কমে যায় কোনো কারণে, তাহলে সঙ্গে সঙ্গে মিনিমাম ব্যালেন্স চার্জেস নিয়ে নেওয়া হবে। এই জিনিস চলছে বছরের পর বছর। এবং মিনিমাম ব্যালেন্সের সমস্যা বা বারবার ATM ব্যবহার করার যে ব্যাপার বা এই SMS-এর যে ব্যাপার, সেগুলো মূলত গরিব মধ্যবিত্ত মানুষের ব্যাপার। কেননা মিনিমাম ব্যালেন্স কম পড়বে কার? গরিব মানুষেরই মিনিমাম ব্যালেন্সের নিচে চলে যায় কখনো কখনো ব্যালেন্স, বা বারবার ATM থেকে অল্প অল্প টাকা তুলতে হয় কাকে? গরিব মানুষকে, বেকার যুবক যুবতীকে এই কাজ করতে হয়। তাদেরই ওপর ঘাড় ভেঙে হাজার হাজার কোটি টাকা আদায় করা হচ্ছে ফি বাবদ, ফাইন বাবদ, চার্জেস বাবদ, হাজার কিসিমের আদায় চলছে। আমাদের কাছে যে হিসেব রয়েছে সেই হিসেবে দেখা যাচ্ছে যে মিনিমাম ব্যালেন্স রক্ষা না করার জন্য 2018 সাল থেকে 2024 সাল পর্যন্ত 21,044 কোটি টাকা, ভাবতে পারেন 21,044 কোটি টাকা গরিবদের ঘাড় ভেঙে আদায় করা হয়েছে। ATM ব্যবহার, যে ব্যাংকের ATM সেই ব্যাংকে কয়েকবার ব্যবহার করা যায়, অন্য ব্যাংকের ATM ব্যবহার করলে তার থেকেও কম। সেই ব্যবহারের জন্য টাকা এতদিন ছিল এটা 21 টাকা একবার ব্যবহারের জন্য, এখন রিজার্ভ ব্যাংক বলে দিয়েছে এটা 23 টাকা পর্যন্ত চার্জ কাটা যাবে। তার মানে আপনি হয়তো তুললেন 500 টাকা, চার্জ খেয়ে গেলেন 23 টাকার। এইভাবে ব্যাংকগুলো আদায় করেছে 8,289 কোটি টাকা এই কবছরে। আবার SMS পাঠাচ্ছে আপনাকে, অনেক সময় সে SMS কোনো কাজের না, আবার যখন কাজের SMS আসার কথা, একটা টাকা ঢোকার কথা, ঢুকেছে কি না আপনি SMS পাবেন না। SMS-এর ওপরে কোনো ভরসাও করা যায় না, কখনো ঢোকে কখনো ঢোকে না। এই SMS-এর কিন্তু চার্জ কাটা কখনো বন্ধ হয় না, প্রত্যেক সময়ে ঠিক কখনো কোয়ার্টারে মানে 3 মাস অন্তর বা কখনো মাসে এই SMS চার্জ কাটা হয়। এবং তার জন্য কাটা হয় যে 6,254 কোটি টাকা শুধু SMS চার্জের জন্য। এই যে লুটপাট চলছে, সাধারণ গরিব মানুষের ওপরে লুটপাট, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো যাতে নেতৃত্ব দিচ্ছে, আমি নাম করে বলতে চাই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া নেতৃত্ব দিচ্ছে। অদ্ভুত কারণে হঠাৎ তারা KYC কমপ্লিট নেই, তার জন্য চার্জেস কেটে নিল। অথচ KYC হয়তো 1 বছর আগে কি 8 মাস আগেই দিয়ে আসা হয়েছে, কিন্তু তোমার KYC কমপ্লিট নেই। এবারে যে চার্জ কেটে নিল তা পুনরুদ্ধার করা আপনার আমার
মতো সাধারণ মানুষের পক্ষে প্রকৃতপক্ষে অসম্ভব। সে টাকা আর পুনরুদ্ধার হবে না, গিয়ে পায়ের জুতোর শুকতলা ক্ষয়ে গেলেও হবে না। এইভাবে লুটপাট চলছে। রাষ্ট্রায়ত্ত ব্যাংক করছে, প্রধান প্রাইভেট ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক, ICICI ব্যাংক, HDFC ব্যাংক, ইন্দাসিন ব্যাংক, IDBI ব্যাংক, এই সমস্ত ব্যাংকগুলো এইভাবে লুটপাট চালাচ্ছে। এই লুটপাটের শেষ কোথায়? আমাদের প্রতিবেদনে আমরা দেখালাম কিভাবে এই লুটপাট চলছে। আমরা আশা করব এ ব্যাপারে নিশ্চয়ই অর্থমন্ত্রক, দেশের অর্থমন্ত্রক বা ভারত সরকার নজর দেবেন। এছাড়া আর কী বা আশা করতে পারি? হ্যাঁ, একেবারে অবশ্যই আমাদের নজর থাকবে এক্ষেত্রে ভারত সরকারের তরফ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয় কিনা। আপাতত ধন্যবাদ আপনাকে। এতক্ষণ সরাসরি নিউজ রুম থেকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আসবো পরের খবরে। সবরমতী আশ্রমের উন্নয়ন উদ্যোগের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে মহাত্মা গান্ধীর পৌপুত্র। আশ্রমের নির্মলতা ও পরিবেশ বদলে রাষ্ট্র নিয়ন্ত্রিত স্মারকে পরিণত হবে। গান্ধীর মূল্যবোধ নষ্ট হবে বলেও আশঙ্কা আবেদনকারী তুষার গান্ধী। সবরমতী আশ্রমের পুনরুন্নয়ন উদ্যোগের বিরোধিতায় মহাত্মা গান্ধীর প্রপৌত্র 1200 কোটি টাকার যে প্রকল্প নেওয়া হয়েছে তার ফলে ওই আশ্রমের নির্মলতা বা সাধারণ পরিবেশ বদলে রাষ্ট্র নিয়ন্ত্রিত স্মারকে পরিণত হবে, যা গান্ধীর মূল্যবোধ নষ্ট করবে বলেই আশঙ্কা আবেদনকারী তুষার গান্ধীর। আমরা এই নিয়ে আরো বিস্তারিত জানবো। পল্লব চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। পল্লব দা, শোনা যাচ্ছে আমার কথা? পল্লবদা শোনা যাচ্ছে আমার কথা? পল্লবদা, কি জানা যাচ্ছে সবরমতী আশ্রমের পুনরুন্নয়নের উদ্যোগে বিরোধিতায় মহাত্মা গান্ধীর পৌপুত্র সুপ্রিম কোর্টে গিয়েছেন, কি জানা যাচ্ছে? দেখো, ওই আশ্রম বা তার সংলগ্ন এলাকার নতুন করে সাজানোর জন্য গুজরাট সরকার প্রায় 1200 কোটি টাকার একটা প্রকল্প হাতে নেয়। সেই তুষার গান্ধী শুরুতে গুজরাট হাইকোর্টে একটি মামলা আনেন, কিন্তু সেখানে হাইকোর্ট গুজরাট সরকারের যে উদ্যোগ তাকে সমর্থন দেয়। সেই সূত্রে তিনি এবারে সুপ্রিম কোর্টে এসেছেন। তার বক্তব্য যে সবরমতী আশ্রমের যে অতি সাধারণ পরিবেশ, শান্ত নির্মলতা, সেখানে যদি 1200 কোটি টাকার প্রকল্প কার্যকর হয় তাহলে সেই পরিবেশ কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। কারণ সেখানে আধুনিক নানান রকমের মিউজিয়াম, ফুড কোর্ট ইত্যাদি হলে এখনকার যে স্বাভাবিক পরিস্থিতি সেটা কিন্তু থাকবে না। এখন মনে করা হচ্ছে আগামীকাল এই মামলাটির শুনানি হবে সুপ্রিম কোর্টে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। পল্লব চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। দলের একাংশের বিরুদ্ধেই এবার বিস্ফোরক দেবাংশু ভট্টাচার্য। নেত্রীর অপমানে মুখ খুলুন, নেতাকর্মীদের অনুরোধ দেবাংশু ভট্টাচার্যের। নেত্রীর জন্যই মিলেছে সম্মান, বড় পদ, এমনটাই কিন্তু বলছেন তিনি। এবং তিনি সেই পোস্টে এমনটাই উল্লেখ করেছেন, যেখানে তিনি প্রশ্ন তুলেছেন যুদ্ধের সময় নীরব কেন বহু নেতা এবং কর্মীরা। দলেরই একাংশের বিরুদ্ধে এভাবেই ক্ষোভ উপড়ে দিয়েছেন দেবাংশু ভট্টাচার্য। তার করা সেই পোস্ট এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। আমরা এই নিয়েই কথা বলবো। অরিত্র ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। অরিত্র, কি কারণে দেবাংশু ভট্টাচার্য তার এই পোস্ট কাদেরকে উদ্দেশ্য করে? দেখো, সামাজিক মাধ্যমে দলের একাংশের বিরুদ্ধে তোপ দাগিয়েছেন তৃণমূলের আইসিসির প্রধান দেবাংশু ভট্টাচার্য। তিনি প্রশ্ন করছেন নেত্রীর অপমানে কেন তারা চুপ থাকেন, লড়াইয়ের সময়ে কেন তারা ভুলিয়ে যান, অসময়ে তারা কোথাও হারিয়ে যান, একটু মিছিল তারা কেন রাখতে বের করেন না। দেখো, আমরা তো বেশ কিছুদিন ধরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিরোধী রাজনৈতিক দল থেকে
বেশ কিছু কটূক্তি এবং অসম্মানজনক মন্তব্য করে ফেলেন। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে দেবাংশু যেটা মনে করতে চাইছেন যে দলের একাংশের পদাধিকারী যারা রয়েছেন, জনপ্রতিনিধি যারা রয়েছেন, তারা নীরব রয়েছে, অর্থাৎ এটির অপমানের জবাব তারা দিতে চাইছেন না। সেই কারণে তার এই বার্তা বা সমর্থন এখন রাজনৈতিক মহলের একটা অংশ মনে করছেন যে দেবাংশু এই যে পোস্ট, সেই পোস্ট তিনি তার দলের যে একটা অংশ রয়েছে যে নেতানেত্রীরা এখনো পর্যন্ত কোনো মিছিল বা সামাজিক মাধ্যমে কোথাও কোনো এই অপমানের পাল্টা জবাব দেয়নি, তাদের উদ্দেশ্য করেই তাদের উদ্দেশ্য করে একটা বার্তা দিতে দিয়েছেন দেবাংশু ভট্টাচার্য। এবং সব মিলিয়ে যত ভোট এগিয়ে আসছে ততই একদিকে যেমন পোস্টার যুদ্ধ শুরু হয়েছে বঙ্গে, ঠিক একই সাথে বিরোধী রাজনৈতিক দলগুলির তরফ থেকে কড়া ভাষায় আক্রমণ করা হচ্ছে। তার লন্ডন সফর সহ একাধিক বিষয় নিয়ে তাকে কটূক্তি করা হচ্ছে। সেই বিষয়গুলিতে এই কেন দলের যারা পদাধিকারী বা জনপ্রতিনিধি রয়েছেন তারা মুখ খুলছেন না, সেই বিষয়টি প্রকাশ্যে আনতে চেয়েছেন দেবাংশু ভট্টাচার্য। ধন্যবাদ তোমায়। প্রতিনিধি অরিত্র ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। উত্তর পূর্ব ভারত নিয়ে কি পরিকল্পনা করছেন মোহাম্মদ ইউনুস, সেই প্রশ্ন উঠছে। এই অধিকার তিনি পেলেন কোথায়? চীনের বেজিং এ বক্তৃতায় কি বলছেন ইউনুস, শুনুন ইউনুস কি বলছেন। প্রথমে শোনাবো আপনাদেরকে। 7 states of India, eastern part of India, called Seven Sisters. They are landlocked country, landlocked region of India. They have no way to reach out to the ocean. We are the only guardian of the ocean for all this region. So this opens up a huge possibility. So this could be an extension of the Chinese economy, build things, produce things, market things, bring things to China, bring it out to the whole rest of the world. আপনারা শুনলেন মোহাম্মদ ইউনুস তিনি ঠিক কি বলেছেন, চীনের বেজিং এ সেখানে গিয়ে কি বক্তৃতা রেখেছেন। আমরা এই নিয়ে কথা বলবো এই মুহূর্তে সরাসরি নিউজ রুম থেকে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, চীনের বেজিং এ গিয়ে মোহাম্মদ ইউনুস তিনি যে বক্তব্য রেখেছেন, উত্তর পূর্ব ভারত নিয়ে ঠিক কি পরিকল্পনা রয়েছে তার এই মুহূর্তে? দেখো, এটা একটা অদ্ভুত জিনিস। আমরা যেটা একটা ভিডিও আমরা হাতে পেয়েছি সেটা আপনাদের আমরা শুনিয়েছি। সম্প্রতি চীন সফরে গিয়েছিলেন মোহাম্মদ ইউনুস, বাংলাদেশের প্রধান উপদেষ্টার নাম করে, যিনি ক্ষমতা হাতে নিয়ে বসে আছেন। অসাংবিধানিক পদ, এরকম কোনো সংবিধানে উপদেষ্টার কোনো জায়গা ছিল না, এবং অনির্বাচিত একটা অন্তর্বর্তীকালীন, যেহেতু শেখ হাসিনা দেশ ছেড়েছেন, সেই ভিত্তিতে সেই পরিস্থিতিতে তাকে একটা কাজ চালিয়ে যাওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁরই প্রতিশ্রুতি যে চলতি বছরের মধ্যে ভোট হবে। এই পরিস্থিতিতে তিনি বিদেশ সফর করছেন, এবং বিদেশ সফরে ভারতের একটা অংশে কি কাজ হতে পারে, অর্থনৈতিক, ব্যবসা বাণিজ্য, তাই নিয়ে চীনকে প্রস্তাব দিচ্ছেন। এই অধিকার তিনি কোত্থেকে পেলেন? ভারতের উত্তর পূর্বাঞ্চলে যে 7টি রাজ্য, তাকে উনি উল্লেখ করেছেন 7 সিস্টার্স বলে। ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্য, উনি বলছেন এই রাজ্যগুলোর সঙ্গে সমুদ্রের কোনো যোগাযোগ নেই। লাগোয়া যে সমুদ্র, সেই সমুদ্রের মালিক নাকি বাংলাদেশ, অর্থাৎ ইউনুস তার মালিক সম্ভবত। সেই যেহেতু সমুদ্র বাংলাদেশের, সুতরাং চীনকে তিনি বলেছেন যে আপনাদের অর্থনীতিটাকে একটু বাড়িয়ে এই 7 সিস্টার্স অর্থাৎ ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যে আপনারা ছড়িয়ে পড়ুন, এবং আমাদের যে সমুদ্র আছে বাংলাদেশের, সেই সমুদ্রকে ব্যবহার করুন। তাতে আপনাদেরও লাভ, আমাদেরও লাভ, অর্থাৎ বাংলাদেশেরও লাভ। বাংলাদেশ এবং চীনের লাভ হোক, তাতে কারোর আপত্তি নেই, কিন্তু বাংলাদেশ আর চীনের লাভ বাড়াবার জন্য ভারতের 7টি রাজ্য নিয়ে আলোচনার অধিকার উনি কোত্থেকে পেলেন? আমরা অনধিকার চর্চা বলে উড়িয়ে দিতে পারি, কিন্তু ব্যাপারটা এত সহজ নাও হতে পারে। এই ইউনুস বসেছেন পাকিস্তান মদতপুষ্ট হয়ে, এবং ওই আগে যে মার্কিন প্রেসিডেন্ট ছিল বাইডেন, তার টাকা পয়সা বা সব রকম সমর্থন নিয়ে বাংলাদেশকে মৌলবাদীদের হাতে তুলে দিতে চাইছেন তিনি। ভারত বিরোধিতা তার রন্ধ্রে রন্ধ্রে। সেক্ষেত্রে দাঁড়িয়ে চীনে গিয়ে ভারতের একটা অংশ নিয়ে অর্থনৈতিক পরিকল্পনা করবার মধ্যে
কেবল অনধিকার চর্চা না থেকে আরও বড় কিছুও থাকতে পারে, আমরা সেদিকেই নজর রাখব। হ্যাঁ, অবশ্যই আমাদের নজর থাকবে সেদিকে। আমাদের সঙ্গে থাকুন আশিস দা, এতক্ষণ সরাসরি নিউজরুম থেকে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা ভারতেও, যার কারণে অত্যন্ত উদ্বেগ বাড়ছে। প্রথমে ট্রাম্পের হুমকি, তারপর ইরানের জবাব। ইরানের ওপর বোমা হামলার হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। পরমাণু সমঝোতা চুক্তিতে ইরান রাজি না হলে হামলার হুমকি ট্রাম্পের। আমরা এই নিয়েই কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, দেখো, ইরানের পরিস্থিতি বা ইরানকে কেন্দ্র করে আমেরিকা ইরান সম্পর্ক যেভাবে দ্রুত অবনতির দিকে যাচ্ছে, সেটা বিশ্ব শান্তির পক্ষে যথেষ্ট উদ্বেগ তৈরি করেছে। আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্রের অভিযোগ যে ইরান পরমাণু অস্ত্র বানাচ্ছে, অথচ ইরানের জবাব যে পরমাণু অস্ত্র নয়, পরমাণু শান্তিপূর্ণ ব্যবহার আমরা করছি, অর্থাৎ পরমাণু বিদ্যুৎ ইত্যাদির ব্যবহার আমরা করছি। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সে কথা না শুনে অবিলম্বে ইরানকে সমস্ত পরমাণু কর্মসূচি বন্ধ করতে ফতোয়া দিয়েছে। ইরান মার্কিন ফতোয়াকে উড়িয়ে দিয়ে বলেছে যে আমরা যে পরমাণু কর্মসূচি নিচ্ছি বিদ্যুৎ ইত্যাদি উৎপাদনের, তা আমরা জারি রাখব। এই পরিস্থিতিতে ট্রাম্প সরাসরি ইরানকে হামলার হুমকি দিয়েছে। ইরান পাল্টা হুমকিতে বলেছে ইরানের গায়ে হাত লাগলে ডিয়েগো গার্সিয়ায় মার্কিন ঘাঁটি উড়িয়ে দেওয়া হবে। এই পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া এবং বাহরাইনে তাদের যে ঘাঁটি রয়েছে সেই ঘাঁটিতে অস্ত্র এবং সমর সম্ভার বাড়াচ্ছে। ইরানও কিন্তু তাদের অস্ত্র শস্ত্র প্রস্তুত রেখেছে। যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে ওই হুথি জঙ্গিদের ওপরে যে বোমাবর্ষণ হয়েছে, এই হুথি জঙ্গিরা ইরান সমর্থিত একটি গোষ্ঠী। আবার হেজবুল্লাহ, তাদের ওপরেও মার্কিন ইসরায়েলি হানা আক্রমণ, ড্রোন আক্রমণ, বিমান আক্রমণ চলছে। অর্থাৎ ইরানের সাথে ইরান সমর্থিত কিছু শক্তির ওপরে মার্কিন হামলা এখনই হচ্ছে। এবারে যদি সরাসরি ইরান বনাম মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধ লাগে, তাহলে ইতিমধ্যেই গাজা ভূখণ্ডকে কেন্দ্র করে আরব দুনিয়ায় একটি যুদ্ধ চলছে। এই যুদ্ধের পরে ইরানের যুদ্ধ যদি শুরু হয়, সেখানে যদি ইসরায়েল যুক্ত হয়ে পড়ে, সেখানে যদি আরব দুনিয়া যুক্ত হয়ে পড়ে, তাহলে কি একটা ছোটোখাটো মহাযুদ্ধের থেকে যাচ্ছে এশিয়ার এই ভূখণ্ড? এই যে সব জায়গার কথা হচ্ছে, সেটা ভারত থেকে খুব বেশি দূরে নয়, কিছুটা দূরে, কিন্তু খুব বেশি দূরে নয়। স্বভাবতই এই অঞ্চলে যদি একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়, তার যে উদ্বেগ আশঙ্কা, তার থেকে ভারতও বাইরে থাকতে পারে না। স্বভাবতই সকলেরই চোখ এখন ইরান মার্কিন যুক্তরাষ্ট্র সংকটের দিকে। আমরাও চোখ রাখবো সেদিকেই। অবশ্যই আমাদের নজর থাকবে সেদিকে। আমাদের সঙ্গে থাকুন আশিস দা। এরপর যে খবরে নজর রাখবো, ইউক্রেন কখনোই ন্যাটোর সদস্য হতে পারে না, এমনটাই ডোনাল্ড ট্রাম্প তিনি বলছেন। ইউক্রেনকে খনিজ নিয়ে আমেরিকার সঙ্গে চুক্তি করতেই হবে, এমনটাই বলছেন তিনি। ইউক্রেনকে হুমকি দিচ্ছেন ট্রাম্প। আমরা এই নিয়েই কথা বলবো, আমাদের সঙ্গে থাকবেন। তবে তার আগে আপনাদেরকে শোনাবো যে ডোনাল্ড ট্রাম্প তিনি ঠিক কি বলেছেন এই নিয়ে। He's trying to back out of the rare earth deal, and if he does that, he's got some problems, big problems. We made a deal on rare earth, and now he's saying, well, you know, I want to renegotiate the deal. He wants to be a member of NATO. Well, he was never going to be a member of NATO. He understands that. So if he's looking to renegotiate the deal, he's got big problems. আপনারা শুনলেন ডোনাল্ড ট্রাম্প তিনি ঠিক কি বলেছেন। আমরা এই নিয়েই কথা বলবো। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, কেন, কি কারণে ডোনাল্ড ট্রাম্পের এই ধরনের হুমকি? দেখো, ছোট্ট একটু প্রেক্ষাপট আমাদের এক্ষেত্রে স্মরণ করা দরকার। 2019-20 সালে জেলেনস্কি একটা
বিতর্কিত নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসেন। সে সময় অভিযোগ করা হয়েছিল যে বিদেশি শক্তি, বিশেষ করে পশ্চিম ইউরোপীয় কিছু শক্তি বা মার্কিন কিছু শক্তির মদতে জেলেনস্কি ক্ষমতা পেয়েছিলেন। জেলেনস্কি ইউক্রেনের ক্ষমতা পাওয়ার পরেই উদ্যোগ নেন ন্যাটোতে অর্থাৎ নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনে অন্তর্ভুক্ত হতে। এখন যেহেতু ইউক্রেন রাশিয়ার একেবারে সীমান্তবর্তী দেশ, পূর্বতন সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল ইউক্রেন যদি রাশিয়ার সঙ্গে শত্রু ভাবাপন্ন ন্যাটোর সদস্যপদ নেয় তাহলে সেটা রাশিয়ার পক্ষে বড় বিপদ। এই বিবেচনায় রাশিয়া তীব্র আপত্তি জানায়, কিন্তু পশ্চিম ইউরোপের কিছু দেশ ব্রিটেন, জার্মানি, ইটালি, ফ্রান্স ইত্যাদি তারা ইউক্রেনকে উৎসাহ যোগাতে শুরু করে। এই পরিস্থিতিতেই ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরু হয়। সুতরাং ন্যাটোতে অন্তর্ভুক্তির প্রশ্নেই রাশিয়া ইউক্রেনের মতবিরোধ যুদ্ধের দিকে গিয়েছে। এখন সেই যুদ্ধ বছরের পর বছর চলছে। ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে ক্ষমতার বদল হয়, বাইডেনের পরে চেয়ারে বসেন ট্রাম্প। তিনি আজকে বলছেন ইউক্রেনের নেটোর সদস্য হওয়ার কোনো সম্ভাবনাই নেই। অর্থাৎ এতদিন ধরে রাশিয়া যেটা বলেছে, পুতিন যেটা বলেছেন, সেই কথাই আজকে ট্রাম্প বলছেন। এখন যেহেতু নেটো এই সামরিক জোটের নেতা হচ্ছে আমেরিকা, সেই আমেরিকাই যখন জানিয়ে দিচ্ছে ন্যাটোতে ইউক্রেনকে নেবার কোনো সম্ভাবনা নেই, তখন এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে ইউক্রেন নেটোতে অন্তর্ভুক্ত হচ্ছেন না। এবং এটাই হতে পারে একটা ভিত্তি, যে ভিত্তির ওপরে দাঁড়িয়ে ওইখানে ইউক্রেন রাশিয়া যুদ্ধের একটা যুদ্ধ বিরতি বা যুদ্ধ বন্ধের একটা চুক্তি হতে পারে। সুতরাং ট্রাম্পের কথাটা এই দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, একেবারেই। আমাদের সঙ্গে থাকুন, আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছে। আবহাওয়ার খবরে নজর রাখবো। আবারও বৃষ্টির পূর্বাভাস রাজ্য জুড়ে। চলতি সপ্তাহে পশ্চিমবঙ্গ জুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে। দাবদাহ থেকে কিছুটা হলেও মুক্তি পাওয়া যাবে, এমনটাই কিন্তু আবহাওয়ার আশ্বস্ত করছে হাওয়া অফিস। রাজ্যে ফের বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। সেক্ষেত্রে কিছুটা হলেও তীব্র দাবদাহ থেকে কিছুটা হলেও স্বস্তি পাওয়া যাবে, স্বস্তির কথা শোনাচ্ছে হাওয়া অফিস। এবং চলতি সপ্তাহে পশ্চিমবঙ্গ জুড়েই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে বিভিন্ন জায়গাতে, এমনটাই কিন্তু বলা হচ্ছে হাওয়া অফিসের তরফে। সেক্ষেত্রে যেভাবে প্রচণ্ড গরম বেড়ে চলেছে, হাঁসফাঁস অবস্থা হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষজনের, সেখান থেকে কিছুটা হলেও মুক্তি পাওয়া যাবে এই বৃষ্টির কারণে। কারণ চলতি সপ্তাহে একাধিক জায়গাতে বৃষ্টি হবে, এমনটাই কিন্তু জানাচ্ছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝোড়ো হাওয়া বইবে, বৃষ্টির সম্ভাবনা থাকছে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে, এমনটাই কিন্তু জানাচ্ছে হাওয়া অফিস। দাবদাহ থেকে কিছুটা হলেও, যার কারণে মিলবে স্বস্তি। শাশ্বতী রায় আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, এই নিয়ে আরো বিস্তারিত জানবো। শাশ্বতী, কেমন থাকবে আবহাওয়া? কিছুটা হলেও কি তীব্র দাবদাহ থেকে মুক্তি পাবে পশ্চিমবঙ্গের মানুষ? কি বলছে হাওয়া অফিস? পর্যন্ত যে অক্ষরেখা তৈরি হয়েছে তার জন্য প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করছে। তার সঙ্গে সঙ্গে আগে একটি ঘূর্ণাবর্ত রয়েছে পূর্ব বঙ্গোপসাগরের উপর, তার জেরেও বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে চলতি সপ্তাহে। এবং কিছুটা হলেও দাবদাহ থেকে মুক্তি হওয়ার সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস। যার জেরে যেমনটা জানানো যাচ্ছে যে বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যে, এবং আগামীকাল থেকে তাপমাত্রার কারণ বা এই অসহ্য দাবদাহ তার কিছুটা হলেও কমবে। এবং বুধবার থেকে পশ্চিমের 3 থেকে 4 জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। ক্রমশ উপকূল ও পশ্চিমের জেলায় বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। এবং শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনার কথাও জানাচ্ছে হাওয়া অফিস। এছাড়াও উত্তরবঙ্গের ক্ষেত্রে শুষ্ক আবহাওয়া থাকলেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতেও পারে। তবে উত্তরবঙ্গে আপাতত সেই অর্থে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আগামী 4 থেকে 5 দিন।
যেরকম তাপমাত্রা উত্তরবঙ্গে বজায় রয়েছে তাই বজায় থাকবে, কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এই গুমোট গরম বা হট ডে মতন পরিস্থিতি থেকে কিছুটা হলেও স্বস্তির আশ্বাস দিচ্ছে হাওয়া অফিস। ধন্যবাদ তোমাকে। শাশ্বতী রায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। এই মুহূর্তে সরাসরি নজর রাখবো মোহাম্মদ সেলিমের সাংবাদিক বৈঠক। আরএসএস হেডকোয়ার্টারে আর আরএসএস প্রধান এসেছিলেন পশ্চিমবঙ্গে। তারপর থেকেই 26-এর নির্বাচনের নীল নকশা তৈরি হয়েছে। নীল সাদার গেরুয়ার দল তারা একটা হয়েছে। 26-এর নির্বাচনকে ধর্মীয় আবেগে মুড়িয়ে বাংলার রাজনীতি, সংস্কৃতি, শিল্প, সাহিত্য, শিক্ষা, শান্তি, সম্প্রীতি সবটাকে নষ্ট করতে চায়। এজন্য সাধারণের কাছে আবেদন, ওই ধর্মীয় উৎসবের আঙিনায় রাজনৈতিক মতলবে পুষ্ট বক্তৃতা দ্বারা মানুষ প্রভাবিত হবে না। ধর্ম যে যার নিজের আচরণ করছেন, পালন করছেন, করবেন, তাতে কোনো বিরোধ নেই। কিন্তু যারা ধার্মিক মানুষ আছেন তাদেরকে এটা দেখতে হবে তাদের ধর্মের আসন, ধর্মের ব্যাসন, ধর্মের অনুষ্ঠানকে সংকীর্ণ রাজনীতির স্বার্থে কারা ব্যবহার করছেন। আর সেই মুখ্যমন্ত্রী আবার বলছেন ধর্মের নামে কারা কি করছে সবাই জানে। ওই রেড রোডে দুর্গা কার্নিভাল থেকে ঈদের নামাজ উনি হাইজ্যাক করেন ধর্মকে। আমি ধর্মী মানুষের কাছে আবেদন করব, নিজের ধর্মকে হাইজ্যাক করতে দেবেন না। আমরা ভিন্দেওয়ালকে দেখেছি, আমরা আরএসএসকে দেখছি, আমরা বাংলাদেশে দেখছি, আমরা আফগানিস্তানে দেখেছি। ধর্মের আসন যখন হাইজ্যাক হয়ে যায় সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে, তার কি পরিণতি হয়। খুবই সচেতনভাবে, সতর্কভাবে বাম কর্মীরা আগামী এক সপ্তাহ পাহারাদারের ভূমিকা পালন করবে। যেরকম দোলের সময় জুম্মার নামাজের দিনেও কোনো রকমের অশান্তি হতে দেওয়া হয়নি। দু একটা খুচরো ঘটনা ঘটেছে মালদা মুর্শিদাবাদে, এখনও গত কয়েকদিন ঘটেছে। পুলিশ নির্বিকার, একটা বড় অংশের পুলিশ আছে, তারা চেষ্টা করছে, কিন্তু দাঙ্গাবাজদের আটকাতে পুলিশকে দেখা যায় না। আর যখন উত্তরকন্যা অভিযানে যুবরা নেমেছেন, তখন জমায়েত ফেরত মানুষের উপর ঝাঁপিয়ে পড়েছে ওই পুলিশ। দাঙ্গাবাজদের ধরার সময় দেখা যায় না। ধুলাগড় থেকে বসিরহাট, আসানসোল, রানীগঞ্জ, কোনো দাঙ্গায় কোনো কমিশন হয়নি। মুখ্যমন্ত্রীর দল কমিশন খেয়েছে, কিন্তু কেন দাঙ্গা হয়, কে করলো, কারা দোষী, কারা দায়ী, মানুষ খুন হয়ে গেল, তার কোনো তদন্ত হয়নি। আর এখন উনি বড় বড় কথা বলছেন। এতদিন পরে এখন রেজওয়ানুর কথা মনে পড়েছে, সামনের বছর ভোট আছে বলে। একদিন মনে ছিল না। মানুষ এসব চালাকি ধরে ফেলেছে, আর এই জন্য যেখানে তিনি যাচ্ছেন প্রতিবাদ হচ্ছে। আর সে প্রতিবাদী মানুষকেও কটাক্ষ করছেন। কিন্তু আসলে মানুষের সামনে সত্যটা ক্রমাগত প্রকাশ হচ্ছে এবং ওনার বুজুর্গি ধরা পড়ছে। আমি আবেদন করব, এক কঠিন পরীক্ষার সামনে আমাদের বাংলার মানুষ, গোটা দেশে গুজরাট, মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র গত 3-4 দশক ধরে যে কাণ্ড ঘটেছে, যার পরিণতিতে আজকে বিজেপি তার মাসল ফ্লেক্সিং করছে। পশ্চিমবঙ্গে তৃণমূল সে সুযোগ করে দিয়েছে, খাল কেটে কুমির আনার মতো করে। তা সত্ত্বেও মানুষের ফাঁদে পা দেবেন না, ঐক্যবদ্ধ থাকবেন। শান্তি এবং সম্প্রীতির জন্য সমস্ত দেশপ্রেমিক মানুষ যারা শান্তি ভালোবাসেন, সম্প্রীতি ভালোবাসেন, মানুষকে ভালোবাসেন, তারা এই দানবীয় সাম্প্রদায়িক দম্ভের আস্ফালনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবেন। এবং বাম কর্মীরা সতর্ক থাকবে। আগামী এক সপ্তাহ ধরে তারা শিবির করবে, পথসভা করবে, বিভিন্ন জায়গায় গিয়ে সভা করবে, মানুষকে ঐক্যবদ্ধ থাকার আবেদন জানাবে এবং তারা সামনে বুক আগলে থাকবে। এই বাংলাকে আমরা সাম্প্রদায়িক শক্তির লীলাক্ষেত্র হতে দেব না।
আপনাদের কোনো প্রশ্ন থাকে। আজকেও মঞ্চে দাঁড়িয়ে যখন বলছিলেন ঈদের নামাজের সময়, তখন উনি নাম করেই বলছেন যে রাম এবং বাম এটা দুজনে এক হয়ে, এমনকি লন্ডনের ঘটনাকেও জুড়ে দিয়েছেন এবং রাজ্যে বা দেশের স্তরেও স্পেসিফিক নাম নিয়ে বলছেন বারবার। কি বলবেন? উনি যে দলবল নিয়ে গিয়েছিলেন তামাশা করতে এবং রাজ্যের মানুষের মাথা হেঁট করতে, মিথ্যাচার করতে, সেখানে টিকিট কেটে যখন জেল খাটা আসামি নিয়ে গেছিলেন, হিন্দু হিন্দু করে এমন লোককেও নিয়ে গিয়েছিলেন। আর সেটা ধরা পড়ে গেছে। সেখানকার ছাত্র বিক্ষোভের সামনে যখন এই সমস্ত চেহারা উলঙ্গ হয়ে গেছে, তখন তিনি আবার একটা মিথ্যাচার করছেন। সিপিআইএমকে, বামপন্থীদেরকে কাউকে টিকিট কেটে লন্ডনে পাঠাতে হয় না। স্বাধীনতার আগে, স্বাধীনতার পরে যে কোনো গিভেন টাইমে বাংলার ভালো ছাত্র সবসময় বিদেশে ওই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে ছাত্র হিসেবে যায়, ছাত্রী হিসেবে যায় এবং থাকে। সে জ্যোতি বসু লন্ডন মজলিসের সময়, যেমন আজকে মমতা ব্যানার্জি যিনি ইংরেজের দালালি করছেন, ওখানে গিয়ে দালালি করেছেন, প্রকাশ্যে স্বীকার করেছেন, ঠিক আরএসএস এর ভাষায় আরএসএস যেভাবে ইংরেজের দালালি করেছে এবং সাম্রাজ্যবাদী শাসনকে গরিমা দেখায়, তিনিও তাই করেছেন। করে অন্যান্য বামপন্থীদের সঙ্গে ওখানকার ছাত্রদের সংগঠিত করছিলেন ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে। সেই ধারা এখনো চলেছে। সাম্রাজ্যবাদের দালালি যে যেখানে করবে, আরএসএস হোক আর তৃণমূল হোক, তার বিরুদ্ধে আমরা সোচ্চার থাকব। প্রথমত, ধর্মীয় মঞ্চে তাদের এই বক্তৃতাকে আমি অস্বীকার করি। ঈদের নামাজে কোনো মঞ্চ হয় না। যে ইমাম সাহেব নামাজ পড়ান, তিনিও ফ্ল্যাট মাটিতে দাঁড়িয়ে সমতলে এসে নামাজকে নেতৃত্ব দেন। এটা ইসলামিক কালচার। সেখানে অভিষেক মঞ্চ থেকে কি করে বললো? মঞ্চটা এলো কোত্থেকে? এত হিম্মত নেই তাদের নিজস্ব রাজনৈতিক মঞ্চ, রাজনৈতিক বক্তৃতা করুক। ধর্মীয় মঞ্চে প্রধানমন্ত্রী হন আর মুখ্যমন্ত্রী হোক, চোর জোচ্চোর হোক, জেলখাটা আসামি হোক, ধান্দাবাজ হোক আর দুর্নীতিবাজ হোক, ধর্মের মঞ্চে গেলেই মহান হয়ে যায় না, বরঞ্চ ধর্মের মঞ্চটাই কালিমা লিপ্ত হয়। ममता जी ने आज कहा है कि जिस तरह से 34 साल यहाँ पे धर्म का, यहाँ पे हिंसा का सीपीएम करती थी राजनीति, और अब गिरुआ और ये लाल एक साथ में हिंसा कर रहे हैं, बंगाल में हिंसा फैलाने की कोशिश कर रहे हैं, ये कतई बर्दाश्त नहीं होगा। यानी दोनों लोग मिल के पश्चिम बंगाल में हिंसा फैला रहे हैं, जगह जगह दंगे हो रहे हैं। इन सब चीजों को टीएमसी पार्टी कतई बर्दाश्त नहीं करेगी, और यदि ऐसा कुछ होता है तो ममता बनर्जी उनके साथ में है और बाकायदा कोई इस पर ध्यान। संघ परिवार से पैसा लेकर उनके ब्लूप्रिंट के अनुसार लाल झंडे की ताकत को बंगाल में समाप्त करने के लिए माओवादियों को ले करके यहाँ खून खराबा किए, लाशों का बौछार किए। उसके बाद दाम्भिक रूप से घोषणा की कि यहाँ पे कोई लाल झंडा है ही नहीं, सब समाप्त हो गया। अभी वो कहाँ से लाल झंडा देख रही हैं? जिसे दूरबीन से देख रहे थे। और पूरे देश के राजनीति जानते हैं लोग, विश्व के राजनीति जानते हैं कि फांसीवाद के विरोध में कौन लड़ते हैं, आखिरी दम तक कौन लड़ते हैं। लाल झंडा वाले ताकत, चाहे हिटलर हो, चाहे मुसोलिनी हो, चाहे यहाँ हमारे राज्य में, हमारे देश में संघ परिवार जो फांसीवादी कायदे से চারটে চারদিক এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।